ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেতচর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। The members of the Bhoyer Ghotona channel never indulge in this kind of black magic ghost practices. The facts that we present to everyone will be taken as entertainment only, and we do not verify the truth of the facts that we hear from you. You should not experiment with things you don't know or don't understand, because no member of the Bhoyer Ghotona community supports experimenting with these unknown things. ভয়ের ঘটনা। সব সময়ের ভয়ের ঘটনাতে আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তাদেরকেও যারা প্রতিনিয়ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের এই পথ চলায় আমাদের পাশে রয়েছেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন। আপনারা রয়েছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন, এটাই কিন্তু একটা বড় প্রত্যাশা। আজ শনিবার এবং প্রতি শনিবারের মতো আজকের আমাদের ভয়ের ঘটনার 112তম পর্বে আপনাদের সবাইকে আবারও করে স্বাগতম জানাই। আজকে যে ঘটনা দুটি রয়েছে তার মধ্যে একটি ঘটনা রয়েছে আমাদের ভারত থেকে, আরেকটি ঘটনা রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে। তো এই যে দুটো ঘটনা রয়েছে এই দুটো ঘটনা সম্পর্কে অবশ্যই আপনারা জানতে পারবেন, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই যে গতকাল অর্থাৎ শুক্রবার ঠিক রাত্রি 9টা নাগাদ আমাদের প্রথম অডিও স্টোরিজ এসছে, যেখানে তারানাথ তান্ত্রিক এবং অমর জীবন নিয়ে একটি গল্প রয়েছে। এবং এই তারানাথ তান্ত্রিকের এই গল্পটি হচ্ছে ফ্যান ফিকশন গল্প, যেটি লিখেছেন রাজপ্রতাপ বসু। তো আমরা অনেকটাই আশাবাদী এবং আমরা জানি যে এই গল্প আপনাদের মনের মধ্যে অনেকটাই জায়গা করে নিয়েছে। এছাড়াও আরও অনেকেই কিন্তু এই গল্পটা শুনে প্রশংসাও করেছেন। তো যারা এখনো পর্যন্ত শোনেননি বা আমাদের রিমাইন্ডার হয়তো কোনোভাবে মিস করে গেছেন চ্যানেলের, তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা গল্পটা শুনুন এবং তারপর আমাদেরকে জানান যে কেমন লাগলো। অবশ্যই ফিডব্যাক দেবেন, কারণ আপনাদের ফিডব্যাকটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমরা এই পথ চলা যখন শুরু করেছি, তো তখন আগামী দিনে এই পথ চলার পথে আরও কি করলে আমাদের সুবিধা হয় সেটাও কিন্তু জানাটা আমার ক্ষেত্রে আমার মনে হয় যে এটা আবশ্যিক। তো অবশ্যই শুনবেন এবং তারপর কিন্তু জানাবেন যে কেমন লাগলো। তো যাই হোক, ঘটনা এগোনো যাক। প্রথম যে ঘটনাটি রয়েছে সেটি আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু মানিক দেব পাঠিয়েছে, এবং ঘটনাটি ভয়ের ঘটনা ঠিক বলা যাবে না, একটু অলৌকিক গোছের হচ্ছে এই ঘটনাটি। তো ঠিক কী রকম এখানে অলৌকিকতা জড়িয়ে রয়েছে সেটা অবশ্যই আমরা দেখে নেব, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই যে আপনারা এই ধরনের ভয়ের ঘটনা বা বিভিন্ন রকম যেখানে অতি প্রাকৃত টাইপের কোনো জিনিস জড়িয়ে রয়েছে, এই ধরনের জিনিস আমাদের সাথে যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই লিখে ফেলুন অথবা রেকর্ড করে ফেলুন সেই সকল হাড় হিম করা ঘটনা এবং আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে নেবেন। আর সাথে আপনার নাম ঠিকানাটাও লিখতে ভুলবেন না, এবং সাথে এটাও লিখে দেবেন যে আমরা সেই নাম ঠিকানাটি উল্লেখ করতে পারি কিনা। যাই হোক, এবার তাহলে ঘটনায় ঢোকা যাক। ঘটনাটি মানিক দেব আমাদের সাথে ইমেলের মাধ্যমে শেয়ার করেছে এবং ঘটনাটিকে ধারাভাষ্যতে রূপান্তর করেছে আপনাদের প্রিয় সদস্যা রমা। তাই চলুন রমার ভয়েসেই শুনে নেওয়া যাক ঘটনাটি এবং দেখা যাক যে কতটা অলৌকিকতা জড়িয়ে থাকতে পারে এই ঘটনাটির মধ্যে। নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনাটি পড়ে শোনাবো তা ইমেল মারফত আমাদের সঙ্গে শেয়ার করেছেন মানিক দেব। উনি ঠিক যেভাবে ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে এখন সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। আজকে আবারও
নতুন একটি ঘটনা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। ঘটনাটি ঘটে এক মহিলার সাথে। বর্তমানে তিনি আর এই পৃথিবীতে নেই। এই ঘটনাটি ঘটেছিল কার্তিক মাসে। বেশ পুরনো ঘটনা। তাহলে এখন ঘটনার মূল কেন্দ্রে যাওয়া যাক। শহরে এমনটা হয় কিনা আমি জানি না, তবে গ্রামের দিকে প্রতি কার্তিক মাসে ভোর কীর্তন শুরু হয়। এই হরিনাম শুরু করেন গ্রামের কিছু বয়স্ক পুরুষ এবং মহিলা, যারা পায়ে হেঁটে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে নাম কীর্তন করেন। সূর্য ওঠার সাথে সাথে সেই দিনের মতো হরিনাম বন্ধ হয়। তেমনই এক কার্তিক মাসে সেই গ্রামের বৃদ্ধরা মিলে ঠিক করেন এই বছর তারা হরিনাম করবেন। কার্তিক মাস এমনিতেই বেশ ঠান্ডা, তার উপর গ্রামে আবার অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠতে হবে। তাই তারা ঠিক করেন যে সবার আগে ঘুম থেকে উঠবেন সেই যেন সবাইকে ডেকে দেন, যাতে তাঁদেরও ঘুম থেকে উঠতে বেলা না হয়ে যায়। তেমনি এক মহিলা খুব সকালে ঘুম থেকে ওঠেন এবং স্নান করে নেন। তারপরে পাশের বাড়ির একজনকে ডাকতে যান। আর তাকে ডাকতে যেতে হলে একটা মন্দির পার হয়ে যেতে হবে। তিনি তাড়াতাড়ি হাঁটছেন। হঠাৎ তার নজর পড়ে মন্দিরের দিকে, আর তিনি দেখেন মন্দিরের ভিতরে হলুদ রঙের আলো। তখন তো আর ইলেকট্রনিক ব্যবস্থা ছিল না, তাই চারিদিকে অন্ধকার। তারপরেও মন্দিরের ভেতরে এত আলো কিসের? আর এই রকম সময় কেউ তো প্রদীপ জ্বালাবে না। তবে কি ঘটনা সেটা দেখার জন্য তিনি মন্দিরের দিকে এক পা দুপা করে হাঁটতে থাকেন। আর মন্দিরের একদম সামনে এসে তিনি নিজেকে একটা গাছের আড়াল করে দাঁড়ান। আর তিনি যেটা দেখেন তা হলো দুটো বড় বড় সাপ, আয়তনে প্রায় 8 থেকে 9 হাত লম্বা হবে, ফনা তুলে দাঁড়িয়ে আছে। আর তার সামনে স্বয়ং মন্দিরের দেবীমা নৃত্য করছেন। কি অপরূপ তার শোভা! এক হাতে তার ত্রিশূল, আর তার শরীরে গহনা ভর্তি, চুল পায়ের গোড়ালি পর্যন্ত গিয়ে ঠেকেছে। তার সারা শরীরে হাজারো সূর্যের আলোর ছটা বেরিয়ে আসছে। তিনি তাহারই আলো দেখতে পাচ্ছেন। এত কিছু দেখার পর ওই মহিলার শরীরে কাঁটা দিয়ে ওঠেন। তিনি তার উপস্থিতি ওখানে বুঝতে পারেন। তার সঙ্গে সঙ্গে সব কিছু মিলিয়ে যায়, আর তার দর্শন হয় স্বয়ং মা জগদ্ধাত্রীর সঙ্গে। এরপর ওই মহিলা বাড়িতে চলে আসেন। তারপর সেই দিন আর কোথাও বেরোননি। তিনি এই ঘটনা তার মৃত্যুর কিছু মাস আগে তার বাড়ির লোকেদের বলে যান। এই ছিল ঘটনা। জানি না কোনো ভৌতিক ঘটনা নয় এটা, তবে অলৌকিক তো বটে, তাই আপনাদের কাছে পাঠালাম। তবে এই ঘটনা শুনে আমি নিজে যাই মাতৃমূর্তির দর্শন করতে, আর একটা মানসিকও করি। মায়ের দয়ায় হবে হয়তো, নাকি অন্য কিছুভাবে এটা সফল হয়ে যায়। তবে আমি শুনেছি সাপ দুটো এখনো সেই মন্দিরের আশেপাশে কোথাও থাকে। খুব কম মানুষই তাদের দেখতে পেয়েছে। এই ছিল ঘটনা। মানিকবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করে নেওয়ার জন্য। আশা রাখি উনি ভবিষ্যতে এইভাবেই গল্প শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো ঘটনাটি? সত্যি কথা বলতে হ্যাঁ, এটা ভয়ের ছিল না অবশ্যই, কিন্তু এর মধ্যে যে অলৌকিকতাটা ছিল সেইটা কিন্তু বেশ অনেকটাই অন্যরকম ধরনের ছিল। গ্রাম বাংলার দিকে বা শহরে বা মফস্বলে হয়তো আমাদের চোখের অগোচরেই এই ধরনের ঘটনা হয়তো ঘটে যায়, যেটার খবর আমরা পেয়ে উঠি না। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ধরনের অভিজ্ঞতা যদি আপনাদেরও থেকে থাকে। তবে আরেকটা কথা আমি মানিককে বলতে চাইব যে অসংখ্য ধন্যবাদ মানিক, এইরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য, এবং আগামী দিনেও এই রকম ঘটনা যে আরও পাবো এইটার জন্য কিন্তু আমি আশাবাদী হয়ে রইলাম। যাই হোক, এবার আমাদের তাহলে পরবর্তী ঘটনায় যাওয়া যাক।
এই ঘটনাটি আমাদের একজন শ্রোতা বন্ধু অমৃত অধিকারী শেয়ার করেছেন এবং ঘটনাটি ঘটেছে বাংলাদেশের একটি জায়গাতে। আমি সেই জায়গাটা জানি, কিন্তু এখানে ঘটনাতে তিনি বলে দিয়েছিলেন যে পার্টিকুলার সেই গ্রামের জায়গার নামটা যেন না উল্লেখ করা হয়, তো আমিও উল্লেখ করছি না। এবং ঘটনাটিকে ধারাভাষ্যতে রূপান্তর করেছে রমা। তো রমাও যখন রেকর্ড করছিল তো সেই সময়তে রমাও সেটা উল্লেখ করেনি। কি সেই ঘটনা এবং কতটা ভয় জড়িয়ে থাকতে পারে এই ঘটনাটির মধ্যে, চলুন তাহলে শুনে নেওয়া যাক রমার ভয়েসেই এবং দেখা যাক যে কতটা নৃশংসতা, কতটা মর্মান্তিকতা ঘটেছিল। চলুন তাহলে শুনে নেওয়া যাক। এখন যে ঘটনাটি পড়ে শোনাবো তা ইমেল মারফত আমাদের সঙ্গে শেয়ার করেছেন অমৃত অধিকারী। উনি ঠিক যেভাবে ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি আমার একটি দিদির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি বাংলাদেশের খুলনা জেলার কোনো একটা গ্রামের ঘটনা। আমি যেটা বলবো সেটা মূলত দুটি ঘটনা, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার এক দিদির বিয়ে হয় এক গ্রামে। গ্রামের নাম গোপন রাখছি। বিয়ের 4 বছরের মধ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটে দিদি যখন দ্বিতীয়বারের জন্য প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট থাকাকালীন দিদি সন্ধ্যার পরে বাইরে বেরোতে পারত না। তার সবসময় মনে হতো কেউ যেন আড়ালে আবডালে তার উপর নজর রাখছে। ইতিমধ্যে দিদির বর বিদেশে চলে যায়। বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে শুরু করে দিদি। এভাবে কয়েক মাস চলে যাবার পর দিদি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। কন্যা সন্তান হওয়ায় বাড়ির কেউই তেমন খুশি ছিল না। মেয়ের বয়স যখন 1 মাস, দিদি লক্ষ্য করে যে ছোট্ট মেয়েকে সন্ধ্যাবেলা ঘুম পাড়ানোর পরে মেয়েটি হঠাৎ করে কেঁদে ওঠে। এমন মনে হয় যে কেউ যেন মারছে মেয়েটাকে। ব্যাপারটা দিদি স্বাভাবিকভাবে নেয়, কারণ বাচ্চা মেয়ে, সেহেতুই কাঁদছে। যথারীতি মেয়ের বয়স এখন 2 মাস, কিন্তু অবাক করার বিষয় হলো এটা যে সন্ধ্যা নামার পর একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন মেয়েটা কেঁদে ওঠে। একদিন রাতের ঘটনা। দিদি হয়তো ভাবতে পারেনি যে তার জীবনে এত বড় একটা দুঃখের দুর্দিন নেমে আসবে। শ্রোতাদের বলে রাখা ভালো, দিদি আগেও একটা মেয়ের সন্তানের জন্ম দিয়েছিল। তার বয়স 2 বছরের মতো। এক রাতে দিদি শুয়ে আছে 2 মেয়েকে নিয়ে। দিদি ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে বড় মেয়েটা কান্না করছে বলে বড় মেয়েটাকে ঘুম পাড়ানোর জন্য বড় মেয়েটার দিকে মুখ করে শুয়েছে এবং তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। বড় মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে দিদিও এক সময় ঘুমিয়ে যায় বড় মেয়ের দিকে মুখ করে। রাত আনুমানিক তখন 12:30। পিছনের বারান্দায় কিছু একটা শব্দে দিদির ঘুম ভেঙে যায়। দিদি বিছানা ছেড়ে উঠতে যাবে, পাশ ফিরে দেখে ছোট্ট মেয়েটা বিছানায় নেই। গ্রামের দিকে তখন বিদ্যুতের কোনো ব্যবস্থাই ছিল না। দিদি বিছানা থেকে উঠে হারিকেন জ্বালায়। হারিকেন জ্বালিয়ে দিদি খাটের উপর নিচে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু মেয়েকে কোথাও দেখতে পায় না। তখন সে জোরে চিৎকার করে তার শ্বশুর শাশুড়িকে ডাকতে যায়। তারা ঘরে আসে এবং মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু সারা ঘর খুঁজে কোথাও মেয়েকে দেখতে পায় না। তখন তাদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তখন সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু সেই মেয়ের কোনো চিহ্নই কোথাও খুঁজে পায় না। বাঁধভাঙা এক কান্নার রোল নেমে আসে বাড়িতে। শ্বশুর শাশুড়ি দিদিকে দোষ দিতে শুরু করে। দ্বিতীয়বারের মতো মেয়ে হয়েছে, তাই দিদি মেয়েকে কোথাও ফেলে এসেছে। কিন্তু কোনো মাই কি এই কাজ করতে পারে কখনো? পরের দিন সকালবেলা দিদির শ্বশুরমশাই গিয়ে একজন তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক বাড়িতে ঢুকতেই বলে, তোদের বাড়িতে অনেক খারাপ কিছুর ছায়া পড়েছে। প্রতিনিয়ত তোদের বাড়িতে খারাপ জিন পরীদের আনাগোনা রয়েছে।
বাড়িতে উঠোনে বসে গোল মতো একটা বৃত্ত এঁকে তার ভিতরে বসে মন্ত্র পড়তে শুরু করে সে। কিছুক্ষণ পরে তান্ত্রিক বলে যে তোর মেয়েকে সেই খারাপ জিন বা পরীতে নিয়ে গেছে। দিদির বাড়ির লোকজন একথা শুনে তখন তান্ত্রিককে বলে, কোনোভাবেই কি তাদের মেয়েকে ফেরত পাওয়া যাবে না? তান্ত্রিক তখন বলে, আমি শুধু বলতে পারি মেয়েটি কোথায় আছে, কিন্তু ফিরে পাওয়ার মতো কোনো উপায় আমার জানা নেই। তান্ত্রিক দিদিকে বলে, অমাবস্যার কোনো রাতে তুই যদি সেই জায়গায় গিয়ে কান্নাকাটি করিস যেখানে তোর মেয়েকে নিয়ে গেছে ওরা, তবে ফেরত পেলেও পেতে পারিস মেয়েকে। দিদির বাড়ির লোকজন বলে, তাহলে কোথায় আছে মেয়েটা সেটা অন্তত বলে দাও। তখন তান্ত্রিক বলে যে তোদের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে তোদের একটি জমি আছে, সেখানে একটা তাল গাছ আছে, তাল গাছে তোর মেয়েকে ওরা রেখে দিয়েছে। তান্ত্রিকের কথা শুনে সেদিন রাতে বাড়ির সবাই মিলে সেখানে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে শুধু মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু মেয়েকে তারা কোথাও দেখতে পায় না। যথারীতি এইভাবে কয়েকদিন চলতে থাকে। কয়েকদিন পরে সেই অমাবস্যা রাত আসে। দিদি কঠোর মনে সংকল্প করে বাড়ির লোকজনের সাথে সেই জায়গায় যায়, কিন্তু অনেক কাকুতি মিনতি করেও কোনো লাভ হয় না। একজন মা হেরে যায়, ফিরে আসে সেই জায়গা থেকে। তারপরে অতিবাহিত হয় আরও 1 মাস। আস্তে আস্তে সেই জমির উপরে তাল গাছ থেকে কান্নাটাও মিলিয়ে যায়। তান্ত্রিককে আবার ডাকা হয়, বলে মায়ের চেষ্টা যখন বিফলে গেছে তাহলে আর তারা মেয়েকে ফেরত পাবে না। এইভাবে কেটে যায় 1.5 বছর। সবার কাছে আবছা হতে থাকে সেই ছোট্ট মেয়ের কথা। দ্বিতীয় ঘটনার সূত্রপাত হয় এখান থেকেই। আমার সেই দিদির একটা দেবর ছিল, যে দিদিদের বাড়ির পাশে মন্দিরে পুজো করত। দাদা মন্দিরে পুজো পাঠ করত, সবার সঙ্গে ভালো করে কথা বলতো, কিন্তু হঠাৎ তার কি হলো কেউ বুঝতে পারল না। সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, মন্দিরের পুজোও শেয়ার করতো না, সারাদিন ঘরের ভিতর শুয়ে থাকতো আর আপন মনে কি যেন বিড়বিড় করত। এমনকি যে মানুষ মন্দিরে পুজো করত সে কিনা মন্দিরে জুতো পরে ঘোরাঘুরি করা শুরু করলো। যে মানুষ মাছ মাংস খেত না তার মাছ মাংস খাওয়ার প্রতি প্রবল ইচ্ছা জাগল, কিন্তু খাওয়ার পর মুহূর্তে বমি করে সব উগরে দিত। দাদাকে অনেক ডাক্তার দেখানো হলো, ডাক্তার অনেক ওষুধও দিলেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। এই ঘটনার 2-1 মাস পরে দাদার আরও একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। সে কোলে করে কি যেন একটা দোলাতো, যেমন করে একজন মা কোনো বাচ্চাকে কোলে করে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ায়, ঠিক সেইভাবে। আর দাদার চোখ সবসময় অসম্ভব লাল থাকতো। এই ঘটনা শুনে আমি আমার বাবা বাংলাদেশ যাই দিদিদের বাড়িতে। আমরা যাবার পরে দিদির শ্বশুর একদিন গিয়ে এক তান্ত্রিক ডেকে আনে। তান্ত্রিক যখন দিদিদের বাড়ির সামনে রাস্তায় এসে দাঁড়ায় তখন দাদা ওই সেই তান্ত্রিককে প্রচুর পরিমাণে গালিগালাজ করতে থাকে, এমনকি মারতে উদ্যত হয়। তান্ত্রিক রাস্তায় দাঁড়িয়ে দিদির শ্বশুরকে বলে, তোমাদের বাড়িতে আমার যাওয়া সম্ভব নয়, আমার একজন গুরু আছেন, তিনি যদি আসেন তাহলে আমি কালকে ওনাকে নিয়ে আসব। যথারীতি পরের দিন সেই তান্ত্রিক তার গুরুকে নিয়ে দিদিদের বাড়িতে আসে। এবারেও তান্ত্রিক যখন আসে তখন ওই দাদা তান্ত্রিককে প্রচুর পরিমাণে বকাবকি করতে শুরু করে। তান্ত্রিক রাস্তা থেকে যখন বাড়িতে আসে তারা তখন ঘরে শুয়েছিল। তান্ত্রিক বাড়ি ঢোকাতে দাদা ঘর থেকে বেরিয়ে যায় এবং পাশের আম বাগানে গিয়ে গাছের ওপর উঠে পড়ে। তান্ত্রিক দাদাকে উদ্দেশ্য করে বলে যে আজ তোকে এখানে আসতেই হবে। দাদা তখনও সেই আম গাছে বসে তান্ত্রিককে বকাঝকা করেই চলেছে। তান্ত্রিক উঠোনে গোল একটা বৃত্ত এঁকে তার মধ্যে বসে এবং মন্ত্র পড়তে শুরু করে। দাদা তান্ত্রিককে বকাঝকা করতে করতে গাছ থেকে নেমে আসে এবং সেই বৃত্তর মধ্যে এসে বসে, কিন্তু দাদা ঠিক সেই আগের মতোই দোলানো কিছু একটা করতে থাকে, বাচ্চাকে ঘুম পাড়ানোর মতো।
তান্ত্রিক তখন দাদাকে জিজ্ঞেস করে, হাতে তুই ওটা কী দোলাচ্ছিস রে? দাদা বলে, আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছি। তান্ত্রিক বলল, তুই মেয়ে কোথা থেকে পেয়েছিস? তখনই দাদা বলল, এই সেই মেয়ে যাকে আমি ছোটবেলায় এই বাড়ি থেকে নিয়ে গেছি। তান্ত্রিক বলল, ওদের মেয়েকে তুই কেন নিয়েছিস? তখন বলল, যে মেয়েটা দেখতে খুবই মিষ্টি, আমাদের খুব পছন্দ হয়েছে, তাই ওকে নিয়েছি। তান্ত্রিক দাদাকে উদ্দেশ্য করে আবার বলল, তাহলে মেয়েটাকে এখনই কোল থেকে রাখ এখানে। দাদা হাতটাকে একটু কাত করে নিয়ে নিচে কিছু একটা রাখলো মনে হলো, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি। তান্ত্রিক তখন বলল, তাহলে এদের মেয়েকে ফেরত দিতে হবে তোকে, যা। তখন সে বলল, আমি একে ফেরত দিতে পারবো না, আমরা দলে আরও কয়েকজন আছি, তারা একে ফেরত দেবে না। তান্ত্রিক তখন বলল, তাহলে এদের বাড়ি থেকে তুই চলে যাবি। তখন অনেক মন্ত্র পড়ার পর সে বলল, ঠিক আছে, চলে যাব আমি। তান্ত্রিক বলল, যাবি, তার প্রমাণ কি করে পাবো? তখন সে বলল, একটা জলের কলসি আমি মুখ দিয়ে তুলে নিয়ে পুকুর পাড়ে ফেলে দেব। যথারীতি একটা মাটির কলসিতে জল আনা হলো। আমি তখন আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে ওই দাদাটা এক কলসি জল মুখ দিয়ে তুলে পুকুর পাড়ে নিয়ে ফেলল, আর কলসিটা ভেঙে গেল, আর তখন দাদা পড়ে যায়। তারপর তান্ত্রিক তাদের বাড়িটা মন্ত্র বলে বেঁধে দিয়ে যায়। তারপর থেকে এখনো পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। অমৃতবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করে নেওয়ার জন্য। আশা রাখি উনি ভবিষ্যতে এইভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমি অমৃতবাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ যে এই রকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য, এবং আগামী দিনেও যে আপনি এরকম ঘটনা আরও আমাদের সাথে শেয়ার করবেন, এইটার জন্য কিন্তু আশাবাদী রইলাম। সত্যি আমি ঘটনাটা যখন এডিট করছিলাম, তো রেকর্ডিংটা, তো সেই সময়তে আমার বেশ অদ্ভুত রকম লাগছিল যে এই রকমও ঘটে, একটি ছোট্ট ফুটফুটে প্রাণ, সেও কারোর না কারোর বন্দি জীবনে চলে যায়, বন্দি হয়ে যায়। তো সত্যি একটা অদ্ভুত রকমের ঘটনা শুনলাম এবং একটু দুঃখজনক লাগলো বাচ্চা মেয়েটির জন্য। তবে এই ধরনের ঘটনা যাতে কারোর সাথেই না হয় সেটাই চাইব, হয়তো আপনারাও সেটাই চাইবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ঘটনাটা আপনাদের কেমন লাগলো, আর এই ধরনের ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটি ভিডিওর ডেসক্রিপশনেই দেওয়া রয়েছে। আর আপনার নাম ঠিকানাটা তো লিখবেন অবশ্যই, তার সাথে এটাও লিখে দেবেন যে সেটিকে আমরা উল্লেখ করতে পারি কিনা। যাই হোক, এপিসোড শেষ হওয়ার আগে আরও একবার আমি বলবো যে গতকাল আমাদের প্রথম অডিও স্টোরিজ হয়ে গেছে, যার নাম হচ্ছে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন অমর জীবনের দান, এবং গল্পটি লিখেছেন রাজপ্রতাপ বসু। গল্পটি বেশ চমৎকার গল্প রয়েছে। ফ্যানফিকশন যেহেতু, তো অনেক রকমের নতুনত্ব আপনারা সবাই শুনতে পাবেন। তো এখনও পর্যন্ত যারা শোনেননি বা শুনে উঠতে পারেননি তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে অবশ্যই আপনারা শুনবেন এবং তারপর মতামত দেবেন। আর তার সাথে আবারও আমরা কিন্তু এই অডিও স্টোরিজের সিরিজ কিন্তু নিয়ে আসতে থাকবো প্রত্যেক মাসে একটা করে। তো এইটা আপাতত প্ল্যান রয়েছে, এবং তার সাথে গতকাল আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল যে শুধু তারানাথ দিয়েই কি হবে আমাদের গল্প, নাকি আরও ভ্যারাইটি অফ গল্প থাকবে। তো প্ল্যান মোটামুটি রয়েছে যে সব ধরনেরই আমরা গল্প নিয়ে আসব, যেখানে অ্যাডভেঞ্চার থাকবে, যেখানে তন্ত্র থাকবে, যেখানে ভূত প্রেত সব ধরনের গল্পই আমরা এখানে দিয়ে থাকবো প্রত্যেক মাসে একটি করে। তো এই জন্য একটা কথা আমি বলবো আপনাদেরকে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে রিমাইন্ডার যখনই যাবে আপনাদের কাছে সেটা যেন কোনোভাবে না মিস হয়ে যায়। আজকের মতো এই দুটো ঘটনাই ছিল আপনাদের সবার জন্য। আশা করছি আপনাদের সবারই আজকের আমাদের 112তম পর্বটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লেগেছে আজকের এই পর্বটি। আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত্রি 11:59 আবারও আপনাদের সবার সাথে দেখা হবে বেশ কিছু ভয়ের ঘটনা নিয়ে। টিল দেন, আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই
নিজেদের মানুষদের খেয়াল নেবেন। ধন্যবাদ। টাটা, শুভরাত্রি, গুড নাইট। ভালো থাকবেন সবাই।